আমিন বাজার থেকে এই পর্যন্ত সমস্ত পাম্প বন্ধ। 7 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা পর আমরা তেল পাচ্ছি। আমি গতকালকে ফুয়েল পাস করতে যাইছি, পাসওয়ার্ড নেয় না। আজকে যে ভয়াবহ অবস্থা, একটু আগে আমরা আবার চালু করে ব্যর্থ হইলাম এগুলা কন্ট্রোল করার জন্য। পাম্পে পাম্পে সীমাহীন দুর্ভোগ, তীব্র গরমে ঘন্টার পর ঘন্টা গাড়ি সারিতে অপেক্ষা। জ্বালানি সংকটে খুলনায় বন্ধ 6 বিদ্যুৎ কেন্দ্র, বাড়ছে লোডশেডিং। পর্যাপ্ত ফুয়েল পেলে আমরা প্ল্যান্টটা চালাতে পারবো। লোডশেড আছে, ক্রাইসিস চলতেছে, সেখানে আমাদের সবারই মিতব্যয়ী হওয়া লাগবে। চট্টগ্রাম বন্দর থেকে খালাস হচ্ছে 66,000 মেট্রিক টন ডিজেল। ভারত থেকেও পাইপলাইনে আসছে 5,000 মেট্রিক টন। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ে সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কমেনি হামের প্রকোপ, আক্রান্ত ছাড়ালো 19,000-এ। সুস্থ হয়ে বাড়ি ফিরে ফের অসুস্থ হচ্ছে অনেক শিশু। পুরোপুরি নিরাময়ের পর হাসপাতাল ছাড়ার পরামর্শ। দেশের ব্যাংক খাতে মূলধন ঘাটতি কমাতে সহায়তা দিতে আগ্রহী আইএফসি। যুক্তরাষ্ট্রে বৈঠক শেষে অর্থমন্ত্রী বন্ধ প্রকল্প চালু করতে পাশে থাকার আশ্বাস। হজ যাত্রা শুরু হচ্ছে কাল। প্রথম ফ্লাইটে যাবেন 419 জন। কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আশকোনা ক্যাম্পে শেষ মুহূর্তের প্রস্তুতি। অবৈধভাবে সাগর পথে মালয়েশিয়া যাত্রা, খাবার নিয়ে দ্বন্দ্বে 33 জনকে হত্যা। ট্রলার উল্টেও অনেকের মৃত্যু। বেঁচে ফেরাদের বিভীষিকাময় বর্ণনা। এবং যুদ্ধ বন্ধে শান্তি চুক্তির খুব কাছাকাছি যুক্তরাষ্ট্র ইরান, দাবি ডোনাল্ড ট্রাম্পের। তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান। হরমুজ প্রণালী খুলে দেওয়ার আহ্বান চীনের। জ্বালানি তেল সংকটে পাম্পে পাম্পে সীমাহীন দুর্ভোগ। তীব্র গরমে ঘন্টার পর ঘন্টা গাড়ির সারিতে অপেক্ষা করে ক্লান্ত চালকরা। কারিগরি ত্রুটির কারণে পুরোপুরি কাজ করছে না ফুয়েল পাস অ্যাপও। ভোগান্তি দূর করতে সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান গ্রাহকদের। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকে জ্বালানি তেলের ভোগান্তি এখন অনিবার্য বাস্তবতা। সংকট নিরসনে নানা পদক্ষেপের পরও পরিস্থিতির কোনো পরিবর্তন নেই। দিনকে দিন দীর্ঘ হচ্ছে অপেক্ষমান যানবাহনের সারি। ফিলিং স্টেশনের দীর্ঘ লাইনে কারো অপেক্ষা রাত থেকে, আবার কেউ বা পার করছেন দিনের অর্ধেকের বেশি সময়। মজুদ, সরবরাহ ও বিপণন ব্যবস্থা নিয়ে সরকারের আশ্বাসের কোনো বাস্তব প্রতিফলন নেই মাঠের চিত্রে। ক্ষুব্ধ সাধারণ মানুষ। সরকার তো আজকে 2 মাস অব্দি এই কথা বলতেছে, আমরা শুনতেছি, কিন্তু আমরা যখনই তেল নেই 7 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা পর আমরা তেল পাচ্ছি। অনেক রিকোয়েস্ট করলাম, কিন্তু ডিউ যেটা ফিক্সড যে তেলটা ওইটা ছাড়া তারা অ্যালাউ করতেছে না। গতকাল রাত 10টার দিকে সিরিয়ালে দিছি, এখন 11টা বাজে আর কি, এই পর্যন্ত আর কি আসছি। অনেকে ভাই আমাদের পরে এসে আগে লাইনে ঢুকে যাবে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে রাইড শেয়ার করে জীবিকা নির্বাহ করা চালকরাও পড়েছেন বিপাকে। সব পাম্প যদি খোলা থাকতো তাহলে তো এই সিরিয়াল হয় না। আপনার ইয়ার থেকে আমিন বাজার থেকে এই পর্যন্ত সমস্ত পাম্প বন্ধ। আমরা একবার ট্যাঙ্কি লোড করে নিলে 2 সপ্তাহ যায়, কিন্তু ওই একবার যখন নিতে আসি মনে করেন এমন এসেল বইতে হয় যেটা আমাদের জন্য খুব কষ্ট করে। রাজধানীর 7টি পাম্পে ফুয়েল পাস অ্যাপ চালু করলেও সেটি কাজ না করার অভিযোগ করছেন অনেকেই। আমি গতকালকে ফুয়েল পাস করতে যাইছি, পাসওয়ার্ড নেয় না। ফুয়েল পাসে আমাদের 12.5 লিটার করে দেওয়ার অনুমতি, আমাদের দিতে থাকেন 1000 টাকার তেল, তার মানে 8 লিটার পাচ্ছি আমরা। যদিও পাম্প কর্তৃপক্ষের দাবি সরকারের নির্দেশনা অনুসরণ করে সরবরাহ সংকট সত্ত্বেও ভোগান্তি কমাতে সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। আজকে ভয়াবহ অবস্থা। আমরা কালকে অ্যাপসে যারা আছে তাদেরকে তেল দিব, আর অ্যাপসের বাইরে যারা আছে তাদেরকে তেল দিব না। কিন্তু আজকে যে ভয়াবহ অবস্থা, একটু আগে আমরা আবার চালু করে দিয়েছি এবারে যে 500 1000 আমরা আপনার ব্যর্থ হইলাম এগুলা কন্ট্রোল করার জন্য। গভর্নমেন্ট যদি এই পাম্প মালিক অ্যাসোসিয়েশনকে বলে যদি অ্যাট এ টাইম পাম্পগুলো চালানো যায়, তাহলে এই যে সিরিয়ালগুলো দেখছেন বিভিন্ন পাম্পে, আমাদের যে নির্দিষ্ট কয়েকটা পাম্পে এই গাড়িগুলো বিভিন্ন পাম্পে যখন ভাগ হয়ে যাবে, তখন আর এই সংকট মনে হবে না। ফুয়েল পাস অ্যাপের ব্যবহারকারীদের দেয়া হচ্ছে 1000 টাকা এবং বাইরে থাকা চালকরা পাচ্ছেন 500 টাকার তেল। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর আসাদ গেটে আছেন সহকর্মী সাইফুল ইসলাম এবং সিলেটে আছেন একরামুল কবির। আমরা সরাসরি প্রথমে যাচ্ছি সাইফুলের কাছে। আজও রাজধানীর বেশ কয়েকটি এলাকা ঘুরেছি, দেখেছি
কিভাবে মানুষ দুর্ভোগের কারণে শুধুমাত্র যে এই যে তেলের জন্য একটু তেলের আশায় কিভাবে মানুষের দুর্ভোগে প্রকাশ করছেন, কিভাবে কষ্টের কথা প্রকাশ করছেন, সেই কষ্টের চিত্রগুলি আমরা রাজধানী জুড়ে দেখছিলাম। এখনও পর্যন্ত যে আমরা সোনার বাংলা যে সার্ভিস স্টেশন যেটিতে আছি সেটির চিত্র যদি আমরা একটু দেখাই, যে এখনও পর্যন্ত দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা মানুষের শুধুমাত্র একটু তেলের আশায়। সেই তেল যেন এখন তাদের কাছে সোনার হরিণ হয়েছে। কেননা দিন শেষে যখন দীর্ঘ সিরিয়ালে যারা 12 থেকে 13 ঘন্টা বা গতকালকে রাত থেকে যারা সিরিয়ালে দাঁড়িয়েছেন তারা যখন তেল পাচ্ছেন, তখন এই তেল হয়ে উঠছে তাদের কাছে সোনার হরিণ। তবে আমরা রাজধানীর বেশ কিছু পাম্পে ঘুরেছি, দেখেছি ফুয়েল পাস ছাড়া অনেক পাম্পে তেল দেওয়া হচ্ছে না, আবার কোনো কোনো পাম্পে তেল দেওয়া হলেও সেটি শুধুমাত্র 500 টাকা, এর পাশাপাশি 500 টাকা তাদেরকে দেওয়া হচ্ছে যাদের ফুয়েল পাস নেই, আর যাদের ফুয়েল পাস আছে তাদেরকে 1000 টাকা তেল দেওয়া হচ্ছে। আমরা এখন যে বাইকের সারিটি দেখতে পাচ্ছি সেটি কিন্তু অনেকেই বলছে যে এখানে তারা গতকালকে রাত থেকে সিরিয়াল দিয়েছে, আবার কেউ ভোর থেকে এসেছে, আবার কেউ সকালে এসেছে। আসলে এই যে দুর্ভোগ, এই দুর্ভোগের কথা বারবারই প্রকাশ করছেন এবং অনেকে ক্ষোভ জানাচ্ছেন, কেননা জ্বালানি বিভাগ থেকে বরাবরের মতো বলা হচ্ছে আরও 2 মাস চলবে এই ফুয়েল দিয়ে। তো যদিও এই দীর্ঘ সিরিয়াল কেন, সেই সিরিয়ালের কেন বারবার পড়তে হচ্ছে তাদেরকে, তার উত্তর কিন্তু তারা খুঁজছেন। শুধুমাত্র তাই নয়, আমরা যে পাম্পগুলি বন্ধ দেখেছি সেই পাম্পগুলি কেন বন্ধ তার প্রশ্নের উত্তর কিন্তু তারা খুঁজছে। তবে এক্ষেত্রে বলা যায় যে এই যে দীর্ঘক্ষণ যানজট কিন্তু তৈরি হচ্ছে শুধুমাত্র এই যে সিরিয়ালে যারা আছেন তাদের জন্য। অনেক জায়গায় আমরা দেখেছি, তবে একের অধিকও আমরা দেখেছি যে একের অধিকবারও তেল নিতে, আবার কোথাও কোথাও দেখেছি যে ট্যাঙ্কি ফুল তারপরেও কিন্তু তারা তেল নিচ্ছে। আসলে এই যে শেষ মুহূর্তে এসে যারা লাইনে দাঁড়িয়ে আছেন তারা কি কখনো কখনো মিস করছেন যে পাম্পগুলিতে, সেইগুলিতে যেন মিস না হয়, ঠিকঠাকভাবে যেন তেল পায়, সেই আশা কিন্তু তাদের। রাজধানীর বাইরে সিলেটে আছেন আমাদের আরেক সহকর্মী ইকরামুল কবির, জানবো ওখানকার তেল সরবরাহের পরিস্থিতি। আমি এই মুহূর্তে আছি সিলেট নগরীর পাঠানটোলার নর্থ ইস্ট ফিলিং স্টেশনে। এই ফিলিং স্টেশনের গতকালকে পর্যন্ত যে জ্বালানি তেল দেওয়া হয়েছিল, পেট্রোল অকটেন দেওয়া হয়েছিল, আজকে সম্পূর্ণ বন্ধ রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে পিছনে যেই মেশিনগুলো রয়েছে, মেশিনগুলো বন্ধ রয়েছে। বিভিন্ন যারা আছে মোটরসাইকেল কিংবা অন্যান্য যানবাহন এসে ফিরে যাচ্ছে, যাত্রীরা ফিরে যাচ্ছে, যারা মোটরসাইকেলের মালিক তারা এসে ফিরে যাচ্ছে। এই কারণ এটা পদ্মা স্টেশনের বা পদ্মা ফুয়েল কোম্পানির একটি ফিলিং স্টেশন, এবং এইখানকার যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে গত পরশু দিন এই পদ্মা কোম্পানি তাদেরকে পেট্রোল এবং অকটেন দিয়েছিল, তারপর থেকে আর কোনো 2 দিন ধরে না দেওয়ার কারণে গতকালকে পর্যন্ত যেটি ছিল মজুতি সেটি দেওয়া হয়েছে। এখন সম্পূর্ণ বন্ধ রয়েছে আজকে। এবং এখানে এর মধ্যে বিদ্যুৎও গত 2 দিন থেকে বিদ্যুতের খুব লোডশেডিং চলছে, যার কারণে এখান থেকে সিএনজি ফিলিং স্টেশন এটাও, এবং সেই কারণে গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। ইতিমধ্যে পদ্মা মেঘনা যমুনার কর্মকর্তারা বৈঠকে বসেছেন। এখানে যারা ফিলিং স্টেশনের মালিক গ্রুপ আছে এবং সিএনজি এবং পেট্রোল পাম্প ওনার গ্রুপের সাথে তারা বসছে, এবং তারা কবে নাগাদ এগুলো দিতে পারবে এবং কবে নাগাদ পেট্রোল অকটেন দিতে পারবে সেই ব্যাপারে আজকে সিদ্ধান্ত হয়তো জানা যাবে। তবে এই পর্যন্ত সিলেট নগরীর যে কয়টি পেট্রোল পাম্প রয়েছে বা ফিলিং স্টেশন রয়েছে বা জ্বালানি তেলের সরবরাহের স্টেশনগুলো রয়েছে সবগুলোই বন্ধ রয়েছে। এতে করে যারা যানবাহন চালাচ্ছে তাদের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছে গেছে। মোটামুটি এই ছিল সিলেটে যে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে তার সবশেষ খবর। জ্বালানি তেলের সংকটের খবর শুনছিলাম আমরা সহকর্মীদের কাছ থেকে। যুক্ত হয়েছিলাম সিলেট এবং রাজধানী ঢাকা থেকে। জ্বালানি সংকটে খুলনা অঞ্চলের 10টি বিদ্যুৎ কেন্দ্রের 6টি বন্ধ রয়েছে। সক্ষমতার অর্ধেকে নেমে এসেছে উৎপাদন, বাড়ছে লোডশেডিং। এমন অবস্থায় সরকারি, বেসরকারি ও ব্যক্তি পর্যায়ে নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে বিদ্যুতের উৎপাদনের লক্ষ্য তৈরির আহ্বান বিশেষজ্ঞদের। নেয়ামুল হোসেন কোচির ছবিতে আবদুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। দক্ষিণ পশ্চিমাঞ্চলের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে এ অঞ্চলে গড়ে উঠেছে বেশ কিছু বিদ্যুৎ উৎপাদনকারী কেন্দ্র, যার মধ্যে বিদেশি ঋণ সহায়তায় নির্মিত কয়লাভিত্তিক রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র পূর্ণ ক্ষমতায় উৎপাদনে রয়েছে।
বিদ্যুৎ বিভাগের খুলনা অঞ্চলে রয়েছে ছোট বড় 10টি উৎপাদন কেন্দ্র, যার অধিকাংশই ডিজেল বা গ্যাসে চালিত। কেন্দ্রগুলো প্রায় 3000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম। তবে জ্বালানি সংকটে বন্ধ রয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের খুলনা 330 মেগাওয়াট, ফরিদপুর 50 মেগাওয়াট, নর্থ ওয়েস্ট পাওয়ার কোম্পানির খুলনা 225 মেগাওয়াট, মধুমতি 100 মেগাওয়াট ও ওরিয়ন গ্রুপের রূপসা 105 মেগাওয়াট কেন্দ্র। ফলে প্রস্তুতি থাকার পরেও এ অঞ্চলে মোট উৎপাদন সক্ষমতার অর্ধেকে নেমে এসেছে। ফুয়েল অল্প আছে, সেটা অল্প কিছু আছে, সেটা দিয়ে আবার টেস্ট রান হিসাবে আমরা রাখছি। পর্যাপ্ত ফুয়েল পেলে আমরা প্ল্যান্টটা চালাতে পারবো। গ্রীষ্মকালে এই অঞ্চলে প্রতিদিন বিদ্যুতের গড় চাহিদা 1600 মেগাওয়াট। চাহিদা মতো বিদ্যুৎ সরবরাহ না পাওয়ায় শহর ও গ্রামাঞ্চলে 3 থেকে 5 ঘন্টা লোডশেডিং করতে হচ্ছে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে। এই অবস্থায় বিদ্যুতের অপচয় রোধে নানা পদক্ষেপ নিয়েছে ওজোপারিকো। লোডশেড আছে, ক্রাইসিস চলতেছে, সেখানে আমাদের সবারই মিতব্যয়ী হওয়া লাগবে। তো এইগুলো আমরা কন্ট্রোল করার চেষ্টা করতেছি, বিশেষ করে ব্যবসায়ীদের সাথে আমরা যোগাযোগ করতেছি। সংকট সমাধানে জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের মাধ্যমে টেকসই পরিবেশ বান্ধব বিশেষ করে সৌর বিদ্যুতে নজর দেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। সরকার যেন নবায়নযোগ্য জ্বালানি বিশেষত সৌর বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ব্যক্তি মালিককে প্রণোদনা দেন। সেই প্রণোদনার ভিত্তিতে সে নিজেই এগিয়ে এসে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা করতে পারবে। খুলনা অঞ্চলের 10টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মধ্যে 8টি কেন্দ্র গ্যাস বা ডিজেলে চালিত, বাকি দুটির একটি কয়লা ও অপরটি সৌরচালিত। টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি কর্তৃপক্ষের তথ্যমতে ফার্নেস অয়েলে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে খরচ যেখানে 18 টাকা, সেখানে সৌর বিদ্যুতে ইউনিট প্রতি খরচ মাত্র 9 টাকা। তাই আগামীর সংকট মাথায় রেখে টেকসই ও পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ বিশেষজ্ঞদের। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। চট্টগ্রাম বন্দরে দুটি জাহাজ থেকে খালাস হচ্ছে 66,000 মেট্রিক টন ডিজেল। ভারত থেকেও পাইপলাইনে আসছে 5,000 মেট্রিক টন। শিগগিরই আসবে আরও 20,000 মেট্রিক টন ডিজেল। জ্বালানি খাতে চলমান অস্থিরতার মাঝেও আশার আলো জেগেছে আমদানি করা তেলে। হরমুজে জাহাজ চলাচলে জটিলতার মধ্যেও বিশেষ ব্যবস্থায় আমদানি করা হচ্ছে ডিজেল ও জেট ফুয়েল। ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে আসছে আরও 5,000 মেট্রিক টন ডিজেল। বৃহস্পতিবার সকালে ষষ্ঠ দফায় বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইনে তেল আসে। উত্তরাঞ্চলে সংকট নিরসন ও মজুত স্বাভাবিক রাখতে বড় ভূমিকা রাখছে এই তেল। মার্চ থেকে এ পর্যন্ত দেশে ভারতীয় ডিজেল আমদানি হয়েছে 30,000 মেট্রিক টন। 13,500 লিটার গাড়িতে আমরা যে তেল পাচ্ছি 3,000 আর 4,500। এই জায়গায় আমরা তেল 15,000 লিটার, এই জায়গায় পাচ্ছি এখন 9,000, 6,000, এইভাবে নিয়ে যাচ্ছি আর কি। সপ্তাহে মনে করেন যে 15-20 তেল বিক্রি, সেখানে তেল পাই 3,000, 4,000। এটা দিয়ে কি মেকআপ হইবে? 10 দিন 12 দিন থেকে প্রায় দোকান বন্ধ হয়ে আছে, কোনো প্রকারে তেল পাচ্ছি না। সংশ্লিষ্টরা বলছেন প্রত্যেক দফায় ভারতীয় জ্বালানি তেল পাইপলাইনে আসার পর তা প্রক্রিয়ায় সময় লাগে প্রায় 50 ঘন্টা। এসিও সিস্টেম দিচ্ছে। গত 25 সালের এপ্রিল মাসে যদি আপনি তুলি থাকেন তেল, আপনার এই এপ্রিল মাসে 26 এপ্রিল মাসে ওইটুকুর তেল আপনি পাবেন, এর বেশি পাবেন। যাদের গত বছর এই সময় লিফটিং ছিল না তারা পাচ্ছে না, সেই ক্ষেত্রে কিছুটা সমস্যা হচ্ছে। সরকার এই বিষয় নিয়ে কথা বলছি, আমরা দ্রুত কাজ করবে, আমাদের আশ্বস্ত করছে। দেশজুড়ে সংকটের মধ্যেই চট্টগ্রাম বন্দরে প্রতি সপ্তাহে পরিশোধিত জ্বালানি তেল নিয়ে 3 থেকে 5টি জাহাজ ভিড়ছে। পতেঙ্গার ডলফিন জেটিতে 34,000 টন ডিজেল নিয়ে নোঙর করা এমটি লুসিয়া সলিস থেকে খালাস শুরু হয় বুধবার। 32,000 টন ডিজেল নিয়ে আসা এমটি টর্ম দামিনীর খালাস চলছে বৃহস্পতিবার সকাল থেকে। এসব ডিজেল সরবরাহ করেছে ইউনিপ্যাক সিঙ্গাপুর পিটিই লিমিটেড এবং সিঙ্গাপুর ভিত্তিক ভিটল এশিয়া। ওমর ফারুক, সময় সংবাদ। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির প্রশাসনিক কাঠামোতে বড় ধরনের রদবদল করা হয়েছে। সংস্থাটির মহাব্যবস্থাপক ও ব্যবস্থাপনা পরিচালক পদমর্যাদার 7 শীর্ষ কর্মকর্তাকে একযোগে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আদেশ অনুযায়ী এলপি গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বিপিসির উপমহাব্যবস্থাপক মোহাম্মদ ইউসুফ হোসেন ভূঁইয়াকে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে যমুনা অয়েলের দায়িত্বে থাকা ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আমির মাসুদকে বদলি করা হয়েছে এলপি গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে। এছাড়া এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সহ সংস্থাটির বেশ কয়েকটি মহাব্যবস্থাপক পদে পরিবর্তন আনা হয়েছে।
দেশের ব্যাংকিং খাতে অনিয়ম সংকট মোকাবিলায় বড় অর্থ সহায়তা দিতে আগ্রহী ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন আইএফসি। স্থানীয় সময় বুধবার ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ ও উন্নয়ন সহযোগীদের দ্বিপাক্ষিক বৈঠকে একথা জানায় সংস্থাটি। বৈঠক শেষে অর্থমন্ত্রী জানান, মূলধন ঘাটতি কমানো, বন্ধ থাকা প্রকল্প সচল করা ও বেসরকারি খাতে গতি আনবে এই সহায়তা। দেশে আর্থিক সংকট মোকাবিলায় বড় অর্থ সহায়তার ইঙ্গিত দিয়েছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন আইএফসি। যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় বুধবার ওয়াশিংটন ডিসিতে অর্থমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বিষয়টি জানায় সংস্থাটি। আইএফসির সহযোগিতার মধ্যে রয়েছে ব্যাংকিং খাতের মূলধন ঘাটতি পূরণে তারল্য সরবরাহ, সরকারের বন্ধ প্রকল্প চালু করতে বিনিয়োগ, মূলধন সংকটে থাকা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন। আইএফসির সঙ্গে বৈঠক শেষে বিশ্বব্যাংক অফিসে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, বেসরকারি খাতে গতি আনবে এই আর্থিক সহায়তা। সার্বিক সমাধানে আমরা আইএফসি খুব ইন্টারেস্ট দিয়েছে এবং ব্যাংকগুলোকে লিকুইডিটি দেওয়ার, তারা ভালো অ্যামাউন্ট একটা লিকুইডিটি দেবে ব্যাংকগুলোকে, তারপরে ট্রেড সাপোর্ট দেবে গ্যারান্টি দিয়ে, এবং প্রাইভেট সেক্টরে যাদের যেসব কোম্পানিতে ক্যাপিটাল ডেফিসিট হয়েছে তাদেরকে কি সাপোর্ট দিতে পারে সেটা নিয়ে আলাপ হয়েছে। এদিন দেশের পুঁজিবাজারের বন্ড সহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয় প্রভাবশালী মার্কিন ব্যাংকার এবং অর্থদাতা জেপি মর্গানের সঙ্গেও। বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের অবস্থা তো খুবই খারাপ। এখানে আমাদের নতুন নতুন প্রোডাক্ট আনতে হবে, ইনক্লুডিং বন্ড সহ। জেপি মর্গানের এখানে বাংলাদেশে অংশগ্রহণ করা হচ্ছে একটা সিগন্যাল, একটা গ্লোবাল সিগন্যাল। এটা জেপি মর্গান যখন বাংলাদেশে ইনভলভ হয়, ফ্ল্যাগশিপ কোম্পানিগুলোকে একটা মেসেজ দিয়ে। সার্বিক বিনিয়োগ তরুণদের কর্মসংস্থান তৈরিতে গতি আনবে বলে মনে করেন অর্থমন্ত্রী। এই যে প্রাইভেট সেক্টরের কাছে টাকা যাবে, এর মধ্যে ওরা বিনিয়োগ করবে, এটা জব ক্রিয়েশন, মানে প্রত্যেক কিছু তো জব ক্রিয়েশন। আমরা কারণ বিএনপির মেইন উদ্দেশ্য হচ্ছে জব ক্রিয়েশন। বর্তমান সরকারের নেতৃত্বে প্রথমবারের মতো ওয়াশিংটন ডিসিতে আইএমএফ এর বসন্তকালীন বৈঠকে অংশ নিয়েছে বাংলাদেশ মিশন। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ। এপ্রিলের মাঝামাঝি সময়ে এসেও কমেনি হামের প্রকোপ, আক্রান্ত ছাড়িয়েছে 19,000-এ। সুস্থ হয়ে বাড়ি ফেরার পরও ফের অসুস্থ হচ্ছে অনেক শিশু। এতে উদ্বেগ বাড়ছে অভিভাবকদের। এদিকে সুস্থ হওয়ার পর শিশুকে নিয়মিত রোদে নেওয়া এবং পুষ্টিকর খাবারের পরামর্শ দেন চিকিৎসকরা। গত এক মাসে দেশে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে হাম। মৃত্যু হয়েছে প্রায় 200 শিশুর, আক্রান্ত প্রায় 20,000। হাসপাতালে চিকিৎসা শেষে অনেকেই বাড়ি ফিরছে, তবে আংশিক সুস্থ হয়ে হাসপাতাল ছাড়াই বাড়ছে ফের আক্রান্ত হওয়ার শঙ্কা। 9 মাসের টিকাটা একটা হামের একটা টিকা পাইছিল, পরবর্তীতে মানে দ্বিতীয় টিকাটা দেওয়ার সময় কিন্তু এই হামে আক্রান্ত হয়েছিল। ঠোঁটের উপরে রেশ ছিল, জিহ্বার ভিতরে ছিল। প্রথম আমরা বুঝতে পারি নাই, 104 ডিগ্রি জ্বর ছিল, আর এখন আনছি তো মোটামুটি আজকে 5 দিন একটু সুস্থ হয়েছে। 20 দিন পর্যন্ত ওর জ্বরই কমতেছে না, জ্বর, আগা, বমি। আরো খারাপ ছিল, এখন ভালো আগে থেকে, কিন্তু কাশিটা অনেক বেশি। যদিও চিকিৎসকরা বলছেন একবার হাম হলে সাধারণত দ্বিতীয়বার হয় না, তবে শরীরকে এতটাই দুর্বল করে দেয় যে অন্য যে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া সহজে আক্রমণ করতে পারে। আসলে যদি হাম হয়ে থাকে, বলা হয়ে থাকে, এটা লাইফ লং ইমিউনিটি দেওয়া হয়ে থাকে। এখন 100% গ্যারান্টি তো কোনোভাবে অ্যাবসলিউট কোনো জাতেই না, কিন্তু ধরা হয়ে থাকে তো ওর হাম হবে। কিছু পেশেন্ট এসে বলছে, আমার তো 2 সপ্তাহ আগে আমি হাম নিয়ে ভর্তি ছিলাম কোন একটা হাসপাতালে, এখন আবার হাম নিয়ে ভর্তি হচ্ছে। হয় তার আগেরটা হাম ছিল না, এবার একটা হাম হয়েছে, অথবা আগেরটা হাম ছিল, এবার একটা হাম হয়নি, অথবা দুইবার কোনোটাই আসলে হাম না। হাম থেকে সুস্থ হওয়া শিশুকে নিয়মিত রোদে নেয়া এবং পুষ্টিকর খাবার নিশ্চিত করার উপর জোর চিকিৎসকের। হাম হয়ে যাওয়ার পরবর্তী 5 বছর পর্যন্ত বডি ইমিউন সিস্টেম ডাউন থাকে। বাচ্চাদেরকে পুষ্টিকর খাবার খাওয়ান, পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়ান, বুকের দুধ যেসব বাচ্চা খায় তাদেরকে ঘন ঘন বুকের দুধ খাওয়ান। গত একদিনে রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে হাম উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছে 104 জন, আর 74 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর ডিএনসিসি হাসপাতালে আছেন সহকর্মী মনির হোসাইন এবং বরিশালে আছেন সহকর্মী মেহেদি হাসান বাপ্পি। আমরা সরাসরি শুরুতে যাব মনিরের কাছে। প্রাদুর্ভাব এখনও বাড়তির দিকে। গত 24 ঘন্টায় রাজধানীর এই ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে 104 জন রোগী। এ নিয়ে এই হাসপাতালে বর্তমানে ভর্তি আছে 354 জন রোগী। এদের মধ্যে 44 জন সংকটাপন্ন অবস্থায় আইসিইউতে ভর্তি রয়েছে এবং গত 24 ঘন্টায় এই হাসপাতাল থেকে
74 জন রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চিকিৎসকরা বলছেন যে যে শিশুরা সুস্থ হয়ে বাড়ি ফিরছে তাদের যদি হাম হয়ে থাকে সেক্ষেত্রে হাম হওয়ার যে সম্ভাবনা সেটি কমে যায়, তবে হামের আক্রমণে তাদের যেই রোগ প্রতিরোধ ক্ষমতা সেই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, যার ফলেই মূলত অন্যান্য যে ভাইরাস ব্যাকটেরিয়া আছে সেসব খুব সহজেই তাদের সংক্রমিত করে, যার কারণেই অন্যান্য যে সমস্যাগুলো আছে সেই সব সমস্যা হতে পারে। এই জন্য আসলে চিকিৎসকরা বলছেন যে হাম আক্রান্ত হওয়ার পর অর্থাৎ হামে সুস্থ হওয়ার পর অন্তত 5 বছর তাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেই রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, যার কারণে এই 5 বছর তাদের যে বিশেষ যত্ন সেই যত্নের কথা বলছেন এবং চিকিৎসকরা বলছেন তাদেরকে নিয়মিত রোদে রাখা এবং পুষ্টিকর খাবার খাওয়ানো যে বিষয়গুলো আছে সেগুলো আসলে বলছেন যে তাদের এই সময়ে তাদের পুষ্টিকর এবং তাদের যাতে আসলে পুষ্টিহীনতায় পড়তে না হয় সেই বিষয়গুলোর দিকে বিশেষ নজরদারির পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সেই সঙ্গে বলছেন যে যেই শিশুরা আছে অর্থাৎ 6 মাস থেকে 59 মাসের যে শিশুরা চলমান যেই টিকা কার্যক্রম চলছে সেই টিকা কার্যক্রমে তাদের টিকা নিতে যেসব শিশু সুস্থ আছে সেই সব শিশুকেই টিকা নেয়ার পরামর্শ দিচ্ছেন এবং চিকিৎসকরা বলছেন যে এই যে পরিস্থিতি এবং এই যে প্রাদুর্ভাব কমতে এখনো 1 থেকে 1.5 মাসের মতো সময় লাগতে পারে বলে চিকিৎসকরা বলছেন। তো এই ছিল মোটামুটি রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল থেকে হামের প্রাদুর্ভাবের খবর। আমরা যেতে চাই বরিশাল, সেখানে আছেন সহকর্মী মেহেদি হাসান বাপ্পি। বরিশালে প্রতিদিনই হাম রোগের উপসর্গ নিয়ে রোগী ভর্তির সংখ্যা কিন্তু বেড়েই চলছে, এর সাথে নতুন করে যুক্ত হয়েছে মৃত্যুর সংখ্যা। এবং গত 24 ঘন্টায় আমরা এই মুহূর্তে রয়েছি যে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। এই হাসপাতালে গত 24 ঘন্টায় আরও এক শিশুর মৃত্যুর খবর কিন্তু আমরা পেয়েছি। আমরা জানিয়ে রাখি গত 24 ঘন্টায় হাসপাতালটিতে নতুন করে ভর্তি হয়েছেন 30 জন রোগী, তার বিপরীতে হাসপাতাল ছেড়েছেন 52 জন। বর্তমানে হাসপাতালটির 3টি হাম আইসোলেশন ওয়ার্ডের 45টি বেডে 117 জন শিশু চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালটিতে প্রায়শই আমরা দেখতে পাচ্ছি যে বেড সংকটের কারণে একটি বিছানায় 3 থেকে 4 জন শিশুকে চিকিৎসা নিতে হচ্ছে বাধ্য হয়ে। আর এই যে হামের প্রকোপ প্রতিদিনই মৃত্যুর সংখ্যা থাকায় এই বিভাগে কিন্তু হামের উপদ্রবটা উদ্বেগ বেড়েছে। এই বিভাগে আমরা রয়েছি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। আমরা স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন এই বিভাগে চলতি জানুয়ারি থেকে আজ পর্যন্ত 1500 জনের বেশি বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আর মৃত্যুর যে বিষয়টি এই বরিশাল বিভাগের যে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন এখানে প্রায় 8 জন শিশু মৃত্যুবরণ করেছে এবং গত 24 ঘন্টায় আরও এক শিশুর মৃত্যুর খবর কিন্তু এই শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমরা পেয়েছিলাম। তো বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। হামের খবর জানতে যুক্ত হয়েছিলাম বরিশাল এবং ঢাকার ডিএনসিসি হাসপাতাল থেকে। স্বাস্থ্যনীতির আলোকে সার্বজনীন স্বাস্থ্য সেবা নিশ্চিতে কাজ করছে সরকার। সকালে সংসদ অধিবেশনে কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। কর্মমুখী শিক্ষায় প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন উল্লেখ করে শিক্ষামন্ত্রী জানান প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি স্কুল প্রতিষ্ঠা করা হবে। টেবিলে উত্থাপিত প্রশ্নে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান সরকারি চাকরিতে 3110টি শূন্যপদ পূরণে 5 বছরের মধ্যে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে। মাননীয় আব্দুল বাতেন। বৃহস্পতিবার সকাল 10:30টায় শুরু হয় জাতীয় সংসদ অধিবেশনের 15তম দিনের কার্যসূচি। শুরুতেই 71 বিধির আওতায় জনগুরুত্বপূর্ণ বিষয়ে নোটিশ উত্থাপন করেন সংসদ সদস্যরা। স্বাস্থ্য সবার জন্য সুরক্ষিত করার যে প্রতিশ্রুতি। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে 200 শয্যা হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাবের প্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী জানান সবার জন্য স্বাস্থ্যনীতির আলোকে সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের লক্ষ্য। সবার জন্য স্বাস্থ্যনীতির আলোকে বর্তমান সরকারের লক্ষ্য হল সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং প্রত্যেক নাগরিককে মর্যাদা ও সম্মানের সাথে স্বাস্থ্যসেবা প্রদান করা। বরিশালের মুলাদিতে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার প্রস্তাবে শিক্ষামন্ত্রী বলেন প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি স্কুল প্রতিষ্ঠা করতে চায় সরকার। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্য হলেন তিনি চান প্রত্যেকটি উপজেলায় প্রত্যেকটি মাননীয় সংসদ সদস্যের জন্য একটি করে যেন কারিগরি স্কুল স্থাপিত হয়।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার 7 ইউনিয়ন নিয়ে আলাদা উপজেলা গঠনের প্রস্তাব উত্থাপন করেন গাইবান্ধা 1 আসনের সংসদ সদস্য মাজেদুর রহমান। শর্ত পূরণ করে আবেদন করলে ইতিবাচক হিসেবে দেখা হবে বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা তাকে এটুকু আশ্বাস দিতে চাই যে তিনি যদি এই বিষয়গুলো যেগুলো আমরা শর্তাদি দিয়েছি শর্তাদি পূরণ করে আমাদের সরকারের কাছে উত্থাপন করেন, আমাদেরকে জানান, তাহলে অবশ্যই আমরা তার উপজেলা গঠনের প্রস্তাবটি আমরা অত্যন্ত ইতিবাচকভাবে বিবেচনা করব। এদিন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীদের আশ্বাসে প্রস্তাব প্রত্যাহার করেন সংসদ সদস্যরা। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, অতএব সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহারিত হলো। পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে কঠোর সমালোচনা করেন বিরোধী দলীয় সংসদ সদস্য আখতার হোসেন। আইনমন্ত্রী জানান ঢাকা বার সহ অন্যদের নির্বাচন থাকায় তাদের অনুরোধে স্থগিত করা হয়েছে বার কাউন্সিল নির্বাচন। সরকারি যে একটা প্রতিষ্ঠান তারা নির্বাচন স্থগিত করছে জ্বালানি সংকটের কথা বলে, এই জায়গাটাতে একটা সিদ্ধান্ত আসা প্রয়োজন। আসলে কি জ্বালানি সংকটের ইস্যু নাকি একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দলীয়করণ ডাকা হবে সেইটা মূল ইস্যু? এই দুটা বিষয়ে একটা সিদ্ধান্ত আসা প্রয়োজন মাননীয় স্পিকার। ঢাকা বারের নির্বাচন সামনে সেই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে অনুরোধ এসেছে, বার কাউন্সিল আমি মনে করি তাদের নিজস্ব মেধা, প্রজ্ঞা, স্বকীয়তা এবং স্বাধীনতা অ্যাপ্লাই করেছেন, সেই কারণে সেখানে আমরা কোনো হস্তক্ষেপ করিনি। এদিন টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী জানান সরকারি চাকরিতে শূন্যপদ পূরণে 6 মাস, 1 বছর এবং 5 বছর মেয়াদী কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। বলেন 5 বছরের মধ্যে 3110টি শূন্য পদে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে। সংসদ অধিবেশন শেষে গণমাধ্যমে চিফ হুইপ জানান টাইম ম্যাগাজিনের প্রভাবশালী তালিকায় প্রধানমন্ত্রীর নাম আসে সংসদ অভিনন্দন জানিয়েছে। টাইম ম্যাগাজিন মনে করেছে যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে 100তম ইন্টারন্যাশনাল পিপলের মধ্যে অন্তর্ভুক্ত করা, আমরা অন্তর্ভুক্ত করেছে বলে আমরা তাকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমার দেশের মুখ উজ্জ্বল হয়েছে, মানুষের মুখ উজ্জ্বল হয়েছে, এই দেশের মানুষ আশান্বিত হয়েছে। এ সময় সাউন্ড সিস্টেমের জটিলতা নিয়ে দুদকের তদন্তের উদ্যোগকে স্বাগত জানান চিফ হুইপ। এরকম একটা জোট চুরি হয়েছে এখানে সাউন্ড নিয়ে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। অনেক বড় আপনার জ্বালানি সংকট ও হাম সংক্রমণ নিয়ন্ত্রণ সহ জনস্বার্থ রক্ষায় সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন 11 দলীয় ঐক্যের নেতারা। গণভোটের রায় বাস্তবায়নে দেশব্যাপী নতুন করে 2 সপ্তাহের কর্মসূচি ঘোষণার পর এসব মন্তব্য করেন তারা। বিরোধী মত দমনে সরকার কঠোর হলে তাদের পরিণতিও পতিত সরকারের মতো হবে বলে হুঁশিয়ারি করেন ঐক্যের নেতারা। গণভোটের রায় বাস্তবায়নে করণীয় ঠিক করতে এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রাজধানীর মগবাজারে 11 দলীয় ঐক্যের জরুরি বৈঠক অংশ নেন দলগুলোর শীর্ষ নেতারা। বৈঠকের পর সংবাদ সম্মেলন করেন তারা। তেল সংকট ও হাম সংক্রমণ পরিস্থিতি মোকাবেলায় সরকারের অবস্থানে ক্ষোভ ঝাড়েন তারা। প্রশাসনের দলীয়করণের মাধ্যমে গণতন্ত্র বিরোধী অবস্থান নিয়েছে সরকার, অভিযোগ ঐক্যের নেতাদের। হাস্যকরভাবে জ্বালানি মন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন দেশে কোনো জ্বালানি সংকট নেই, অথচ উনি যখন কথা বলছেন তখন লম্বা লম্বা গাড়ির লাইন পেট্রোল পাম্পগুলো। সরকার বলতেছে সংসদে স্বাস্থ্য কোনো সমস্যা নাই, আমরা দেখছি যে হামের টিকার অভাবে অনেক শিশু মারা যাচ্ছে। 11 দলীয় ঐক্যের আন্দোলন দমনে সরকারের হুমকি ফ্যাসিবাদী ও অসাংবিধানিক আচরণ বলে মনে করছে সংসদের বিরোধী দল। আন্দোলন দমনে নিপীড়ন করা হলে পরিণতি ভালো হবে না বলেও সতর্ক করেন নেতারা। রাষ্ট্রীয় বাহিনী, রাষ্ট্রীয় শক্তি, জনগণের ট্যাক্সের টাকা পয়সায় কেনা লাঠি, অস্ত্র, বন্দুক আর বাহিনী দিয়ে যদি জনগণের আন্দোলনকে আবার মোকাবেলা করার সিদ্ধান্ত বা পলিসি তারা গ্রহণ করেন, তাহলে কি পরিমাণ ভুল করবেন সেটা 24শে জুলাই অভ্যুত্থানের আন্দোলন থেকে তাদেরকে আমি শিক্ষা নিতে বলব। গণভোটের রায় বাস্তবায়নে 18 এপ্রিল থেকে 2রা মে পর্যন্ত ঢাকা সহ সারা দেশে গণমিছিল করার সিদ্ধান্ত নিয়েছে 11 দলীয় ঐক্য। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। গুরুত্বপূর্ণ কিছু সংশোধনের মাধ্যমে শিগগিরই চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা। বেসরকারি টেলিভিশনগুলোকে ডিজিটালাইজ ও পে চ্যানেলে রূপান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানার সঙ্গে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো এবং কেবল অপারেটরদের সংগঠন কোয়াব নেতাদের বৈঠকে সম্প্রচার নীতিমালা সংশোধন নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে তারা জানান সম্প্রচার নীতিমালায় ভাষাগত কিছুটা পরিবর্তন করা হচ্ছে, এতে মুক্তিযুদ্ধের সঙ্গে গণঅভ্যুত্থানের বিষয়টি সংযোজন করা হবে।
পে চ্যানেল রূপান্তর হলে স্বয়ংক্রিয়ভাবে জানা যাবে টিআরপি, বাড়বে কন্টেন্টের মান, সরকারও পাবে বিপুল রাজস্ব। যে পয়েন্টটা ভেরি ইম্পর্টেন্ট এই ইন্ডাস্ট্রি থেকে বাঁচাতে গেলে যেটা ডিজিটালাইজেশন দরকার, সেটা আমরা আর একবার জোর করে বলেছি। কারণ ডিজিটালাইজেশন না হলে, পে চ্যানেল না হলে কিন্তু ইন্ডাস্ট্রি বাঁচবে না। সেটা খুবই গুরুত্বপূর্ণ। সে বিষয়ে আমরা আজকে আবারও তাগিদ দিয়েছি। ডিজিটাইজেশন বাস্তবায়নের জন্য যেন অনতিবিলম্বে এই ডিজিটাইজেশনটা বাস্তবায়ন হয় সে ব্যাপারে তার সাথে আলাপ আলোচনা করেছি। উনি আমাদের সাথে একমত হয়েছেন এবং আমরা আশা করি দ্রুততম সময়ের মধ্যে ডিজিটাইজেশন বাস্তবায়নের মাধ্যমে আমরা টেলিভিশন সেক্টর, কেবল অপারেটর এবং আমরা যারা স্টেক হোল্ডার আছি আমরা সবাই একটা সাস্টেনেবল জায়গার মধ্যে যাব। দুপুরের সময় আরও থাকছে মাদারীপুরে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ। অস্ত্রোপচারের সময় প্রচুর রক্তক্ষরণ হলে পালিয়ে যান চিকিৎসক। হাসপাতাল ভাঙচুর, সড়ক অবরোধ করে স্বজনদের বিক্ষোভ। অবৈধভাবে বাংলাদেশ থেকে মালয়েশিয়াগামী একটি ট্রলারে ছিলেন প্রায় 280 জন। মাঝ সমুদ্রে খাবার ও পানি নিয়ে হইচই করায় ট্রলারেই 33 জনকে হত্যার অভিযোগ উঠেছে। পরে ট্রলারটি উল্টে আরও বহু যাত্রীর মৃত্যু হয়। বেঁচে ফেরা 2 যাত্রীর বর্ণনায় উঠে এসেছে মানব পাচার চক্রের বিভীষিকাময় চিত্র। রোহিঙ্গা ক্যাম্প ঘুরে আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ ফরাজ। কক্সবাজারের উখিয়া ক্যাম্পের রফিকুল ইসলাম। টেকনাফে কাজের প্রলোভনে নিয়ে গুদামে আটকে চালানো হয় নির্যাতন। পরে রাতের আঁধারে ট্রলারে করে নেওয়া হয় মাঝ সমুদ্রে। পাচারের উদ্দেশ্যে সাগরপথে মালয়েশিয়ায় শুরু হয় যাত্রা। টানার 4 দিন ট্রলারে চলে নির্যাতন। পরে আন্দামান সাগরে ডুবে যায় ট্রলারটি। 2 দিন পানির ড্রামে ভেসে থাকার পর তাকে উদ্ধার করে বাংলাদেশি জাহাজ। ক্যাম্পে ফিরেও সেই ভয়াবহ স্মৃতি ভুলতে পারছেন না রফিকুল। ট্রলারে থাকা অন্যান্যদের কি পরিণতি হয়েছে তুলে ধরেন সেই অভিজ্ঞতা। মালয়েশিয়ার উদ্দেশ্যে আমাদের একটি বড় ট্রলারে উঠিয়ে দেয়া হয়। পানির জন্য প্রতিবাদ করলে আমাদের গোপন কক্ষের ভেতরে ঢুকিয়ে দেয়া হয়। ভেতরে শ্বাস নিতে না পেরে অনেকে অজ্ঞান হয়ে পড়েন। পরে 3টি কক্ষ খুলে 33 জনকে মৃত অবস্থায় বের করে সাগরে ফেলে দেয়া হয়। আধা ঘন্টা পর আন্দামান সাগরের ঢেউয়ের আঘাতে ট্রলারটি উল্টে যায়। বেঁচে ফেরা আরেকজন উখিয়া ক্যাম্পের রাহেলা বেগম। কাঠের টুকরো ধরে বেশি থেকে প্রাণে বাঁচেন তিনি। 8 এপ্রিল ট্রলারটি ডুবে যায়। 2 দিন 1 রাত সাগরের পানিতে ভেসেছিলাম। দীর্ঘ সময় সাগরে ভাসতে ভাসতে একটি কাঠের টুকরো আঁকড়ে ধরেছিলাম, কিন্তু এক পর্যায়ে সেটিও উল্টে যায়। জ্ঞান ফিরে দেখি জাহাজে আমি। আন্তর্জাতিক ও স্থানীয় মানব পাচার চক্র এই ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ স্থানীয় এই জনপ্রতিনিধির। মানব পাচারে যে ঘটনাগুলো ঘটছে, যেগুলো আইন শৃঙ্খলা বাহিনী জানছে, সেগুলোর ব্যাপারে তদন্ত করে কারা এর সাথে জড়িত, কারা মূল হোতা, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজ খবর নেয়ার পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। এই বিষয়ে যারা দায়ী, যারা বিশেষ করে যারা হিউম্যান ট্রাফিকার রয়েছে, এটি যদি বাংলাদেশের নাগরিকও হয়ে থাকে, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা আশা করছি যে মূল ঘটনা উদ্ঘাটিত হবে। গেল 8 এপ্রিল আন্দামান দ্বীপপুঞ্জের কাছে 280 জনকে নিয়ে ট্রলারটি ডুবে যায়। এদের মধ্যে 9 জনকে উদ্ধার করে কোস্টগার্ড। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। পবিত্র হজ যাত্রা শুরু হচ্ছে কাল। শুক্রবার রাতে প্রথম ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন 419 যাত্রী। কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই মুহূর্তে আশকোনা হজ ক্যাম্পে আছেন সহকর্মী শাহিন আলম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। চলতি বছরের হজযাত্রা শুরু হবে আগামীকাল রাত 12:30টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইটটি এখান থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাবে। প্রথম ফ্লাইটে 419 জন যাত্রী হজের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়বেন। এরপরে ক্রমান্বয়ে অন্যান্য যেসব ফ্লাইট রয়েছে সেগুলো ছেড়ে যাবে। ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট যে বিভাগসমূহ রয়েছে তারা। আমরা আছি রাজধানীর আশকোনায় অবস্থিত হজ ক্যাম্পে। এখানে একদিন
দিন আগে যারা হজ যাত্রীরা রয়েছেন এখানে এসে তারা অবস্থান করছেন এবং আগামীকাল আসলে যারা প্রথম ফ্লাইটটি ধরবে তারা ইতিমধ্যে এখানে এসেছেন এবং ক্রমান্বয়ে অন্যান্যরাও আসছেন। চলতি বছরে মোট ৭৮,০০০-এর বেশি হজযাত্রী এবার সৌদি আরবে যাবেন এবং এই হজযাত্রা নিরাপদ করতে ধর্ম মন্ত্রণালয় এবং ইসলামিক ফাউন্ডেশনের যৌথ বেশ কিছু উদ্যোগ তারা গ্রহণ করেছেন। এর মধ্যে ইসলামিক ফাউন্ডেশন থেকে বেশ কিছু স্বেচ্ছাসেবক কিন্তু এই জায়গায় নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যেই তাদেরকে আমরা কাজ করতে দেখছি এবং হজ যারা যাত্রী রয়েছেন তাদেরকে বিভিন্নভাবে তারা সহযোগিতা করছেন এবং এবারে সরকারি এবং বেসরকারিভাবে নিবন্ধন করে দুই ব্যবস্থাপনায় কিন্তু হজ যাত্রীরা তারা হজ করতে যাবেন এবং এবারের হজ যাত্রায় সরকারের পক্ষ থেকে যে উদ্যোগটি বেশ প্রশংসনীয় সেটি হচ্ছে এবারের হজ যাত্রায় কিন্তু টিকিট প্রতি 12,000 টাকা কম রাখা হচ্ছে এবং এই টাকা কম সহ আরও বেশ কিছু উদ্যোগ তারা নিয়েছে এবং বিশেষ করে এই টাকা কমানোর বিষয়টি হজযাত্রীরা তারা ইতিবাচকভাবে দেখছেন। তো এই ছিল আগামীকাল যে হজযাত্রা সে হজযাত্রার প্রস্তুতির সর্বশেষ খবর। সহকর্মী শাহিন আলম যুক্ত হয়েছিলেন রাজধানীর আশকোনা হজ ক্যাম্প থেকে। দুপুরের সময় আরও থাকছে। কাল শুরু হচ্ছে বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ। মিরপুরে টাইগারদের অনুশীলন, মাঠের বাইরে বিষয় নিয়ে ভাবছে না অধিনায়ক। জয় দিয়ে সিরিজ শুরুর লক্ষ্য। মাদারীপুরে একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে। হাসপাতাল থেকে মুহূর্তে পালিয়ে যান অভিযুক্ত চিকিৎসক। এ ঘটনায় হাসপাতাল ভাঙচুর করেছেন স্বজনরা। সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী। আশঙ্কাজনক অবস্থায় রোগীকে তড়িঘড়ি করে রাজধানী ঢাকায় প্রেরণ, কিন্তু বাঁচানো গেল না তাকে। প্রতিবাদে হাসপাতাল ভাঙচুর ও সড়ক অবরোধ করে বিক্ষোভ। স্বজনরা জানায় পিঠে ফোড়ার প্রচণ্ড ব্যথা নিয়ে মাদারীপুর সদর উপজেলার সিলারচর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের সিরাজ আকনের স্ত্রী বিলকিস বেগমকে ভর্তি করা হয় শহরের পানিছত্র এলাকার কেআই হাসপাতালে। চিকিৎসক আহসান হাবিবের নেতৃত্বে বুধবার সন্ধ্যায় রোগীর অস্ত্রোপচার করা হয়। এ সময় রোগীর প্রচুর রক্তক্ষরণ হলে অপারেশনের কক্ষ থেকে পালিয়ে যান চিকিৎসক। পরে তড়িঘড়ি করে বিলকিস বেগমকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়। নেয়ার পথে মৃত্যু হয় ওই গৃহবধূর। এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালায় স্বজনরা। মাদারীপুর শরীয়তপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী। জীবিত উঠাইছে না মৃত্যু উঠাইছে আমরা জানি না। ওই ঢাকায় নেওয়ার ওই পথে ওইখানে বসেই পরে আমাদের কাছে খবর আসছে রোগী মারা গেছে। আমরা চাই এই হসপিটাল সারা জীবনের জন্য অদৃশ্যকালের জন্য আমরা বন্ধ চাই। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও উপজেলা প্রশাসন। ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হলে 1.5 ঘন্টা পর স্বাভাবিক হয় পরিস্থিতি। তদন্ত কমিটি গঠন হবে এবং আপাতত বর্তমানে এই হাসপাতালের যত কার্যক্রম আছে সব বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে এবং হাসপাতালে যত রোগী আছে সবাইকে অন্যত্র শিফট করার জন্য এখানে নির্দেশনা এসেছে। এদিকে ঘটনার পর হাসপাতালটির কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম স্থাপনে দুর্নীতির অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠান কমিউনিকেশনস টেকনোলজি লিমিটেডের সিইও জাহিদুর রহমান জোয়ারদারকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের কাছে তিনি দাবি করেন, গণঅভ্যুত্থানের সময় সংসদ ভবনের বিদ্যুতের তার নড়বড়ে থাকা ও টেবিলে চাপড়ানোর সাউন্ড সিস্টেমে বিভ্রাট হয়। তিনি জানান, সংস্কার কাজের প্রথম অংশ করেছিল আমানত এন্টারপ্রাইজ। তাদের কারিগরি অভিজ্ঞতার ঘাটতি থাকায় শেষ পর্যায়ে কাজটুকু তার প্রতিষ্ঠানকে করতে হয়েছে। দুদকের অভিযোগ, 2018 সালে আওয়ামী আমলে স্থাপিত সাউন্ড সিস্টেমে অনিয়ম এবং পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের সময় সংস্কার কাজ হওয়ায় দুর্নীতি খতিয়ে দেখতে গত জানুয়ারিতে অনুসন্ধানে নামে সংস্থাটি। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় দেশ থেকে বাতিল হয়েছে 1000-এর বেশি আন্তর্জাতিক ফ্লাইট। প্রতিদিনই যাত্রা ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী। প্রভাব পড়েছে রাজস্ব আয়েও। সংশ্লিষ্টরা বলছেন, যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হলেও পরিস্থিতি স্বাভাবিক হতে লাগবে দীর্ঘ সময়। নিজস্ব পলিসিতেই ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা এয়ারলাইন্সগুলোর। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। যুদ্ধের প্রভাব যে কতটা ভয়াবহ আকার ধারণ করে তা হারে হারে টের পাচ্ছে গোটা বিশ্ব। বেশিরভাগ দেশের মাথা ব্যথার বড় কারণ মধ্যপ্রাচ্য সংকট।
চলমান অস্থিরতায় জ্বালানি খাত ও পণ্য পরিবহন অনিরাপদ হওয়ার পাশাপাশি ভেঙে পড়ে আন্তর্জাতিক আকাশ যোগাযোগ ব্যবস্থা। ব্যবসা পরিচালনায় কোণঠাসা হয়েছে শত শত এয়ারলাইন্স। হাজার হাজার ফ্লাইট বন্ধের কারণে ভ্রমণ অনিশ্চিত হয়, যাত্রীর উড়োজাহাজ বসিয়ে রাখায় উঠছে না পরিচালন ব্যয়। এখনও যদি এই যুদ্ধ অবস্থা প্রশমিত হয় তাহলেও কিন্তু এইটা একটা এই যে ফ্রি ফ্লোটা আসতে সময় লাগবে, অনেক সময় লাগবে। 40 দিন পর মধ্যপ্রাচ্যের অগ্নিগর্ভের প্রজ্বলনে 15 দিনের বিরতি নিয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান। তবে যুদ্ধ বন্ধে ত্রিপক্ষীয় আলোচনা আশান্বিত না করায় দীর্ঘমেয়াদী হতে যাচ্ছে এভিয়েশন খাতের ক্ষত, এমনটাই মত এই বিশেষজ্ঞর। ফ্লাইট বন্ধ হলেও কিন্তু খরচ বন্ধ হয় না। যে কোনো সংকটে কিন্তু প্রথম ধাক্কাটা খায় এভিয়েশন শিল্প। যেটা কোভিডে দেখেছেন, প্রায় 100 মতো এয়ারলাইন ব্যাংক্রাপসিতে চলে গেছে। এই সংকটেও কিন্তু এই ধরনের একটা সৃষ্টি হবে। যুদ্ধকালীন এরই মধ্যে বাংলাদেশ থেকে দেশি বিদেশি বিমান সংস্থার আন্তর্জাতিক গন্তব্যের 1100-র বেশি ফ্লাইট বাতিল হয়েছে। সরকারের সহায়তার পাশাপাশি নিজস্ব পলিসিতেই লোকসান কাটিয়ে ওঠার কথা জানিয়েছেন দেশীয় উদ্যোক্তারা। অ্যারোনটিক্যাল চার্জ কিংবা নন অ্যারোনটিক্যাল যেসব চার্জগুলো আছে সেটাকে যদি কিছুটা সাবসিডাইজড করার মাধ্যমে আমাদেরকে সে অপরচুনিটি দেওয়া হয়, ইন ফিউচারে যদি আমাদের জেট ফুয়েল প্রাইস কম্পেয়ার করে লজিক্যাল অ্যামাউন্টে যদি ইন ফিউচারে আসলে নির্ধারণ করে, তাইলে আমাদের পক্ষে মনে হয় সেটা রিকভারি করার একটা সুযোগ আছে। বিশ্বজুড়ে আন্তর্জাতিক রুট ব্যবহারকারী কম বেশি সব এয়ারলাইন্সকেই যুদ্ধের প্রভাব দগ্ধ করলেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট পরিচালনাকারী বিমান সংস্থাগুলো। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্র ও ইরান শান্তি চুক্তির খুব কাছাকাছি বলে দাবি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশ দুটিকে আলোচনার টেবিলে ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। যদিও দ্বিতীয় দফার বৈঠকের জন্য কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারিত হয়নি বলে জানিয়েছে তেহরান। বুধবার রাতে তেহরানে জড়ো হন হাজারো মানুষ। সরকারের প্রতি নিজেদের সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দেন তারা। কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে দিন তেহরানে পৌঁছান পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। তাদের সঙ্গে বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। একই দিন সৌদি আরবের জেদ্দায় যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকে বসেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আলোচনায় গুরুত্ব পায় ইরান ইস্যু। এনবিসির এক প্রতিবেদন অনুযায়ী যুদ্ধবন্ধে শান্তি চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে ইরান ও যুক্তরাষ্ট্র বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে দ্বিতীয় দফার এই বৈঠক ইসলামাবাদেই অনুষ্ঠিত হতে পারে। যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছে, এমন দাবি সত্য নয় বলেও দাবি মার্কিন প্রশাসনের। We feel good about the prospects of a deal. The president mentioned that in his interview yesterday, and it's obviously in the best interest of Iran to meet the president's demands. I think he's made his red lines in these negotiations very clear to the other side, and so we are continuing to see how these conversations go. পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনা চলমান আছে বলে জানিয়েছে ইরান। তবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, দ্বিতীয় দফার বৈঠকের কোনো নির্দিষ্ট তারিখ এখনো নির্ধারিত হয়নি। এদিকে হরমুজ প্রণালী উন্মুক্ত রাখা আন্তর্জাতিক সম্প্রদায়ের একনিষ্ঠ দাবি বলে মন্তব্য করেছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা, ন্যায়সঙ্গত অধিকারের প্রতি সম্মান জানানো উচিত। তবে একই সঙ্গে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী প্রণালীর বিধিনিষেধ শিথিল করার কথা বিবেচনা করছে ইরান। তেহরানের প্রস্তাব অনুযায়ী একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো গেলে হরমুজ প্রণালীর ওমান অংশ দিয়ে আন্তর্জাতিক জাহাজগুলোকে বিনা বাধায় চলাচলের সুযোগ দেওয়া হবে। রাহানুল রানা, সময় সংবাদ। বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের খবর। প্রথম ওয়ানডেতে কাল মুখোমুখি হবে দুই দল। ম্যাচের আগের দিন নিজেদের ঝালিয়ে নিয়েছে টাইগাররা। বিদ্যুৎ খরচ বাঁচাতে ম্যাচ শুরু হবে সকাল 11টায়। এই মুহূর্তে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আছেন রিপোর্টার তারিক হাসান শিমুল। আমরা সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হব তার সঙ্গে। শিমুল, 3 বছর পর বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে ঘরের মাটিতে, এবং এই সিরিজকে সামনে রেখে কিন্তু বাংলাদেশ দল তাদের সেই প্রস্তুতিটা কিন্তু লম্বা সময় ধরেই করছে। ফিটনেস ট্রেনিংয়ের পরে কিন্তু স্কিল ক্যাম্পটা কিন্তু বেশ 2 সপ্তাহ ধরে আমরা দেখেছি করছে, এবং কি আগামীকালকে মুখোমুখি হবে দুই দল। তার আগে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবং কি টম লেথাম, নিউজিল্যান্ড দলের যে অধিনায়ক, তারা গণমাধ্যমে কথা বলেছেন, ট্রফি আনভেল করেছেন। যদি বলি যে মিরাজের যেই
গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে তিনি আসলে জোর দিয়েছেন। সেই জায়গায় আসলে বিশ্বকাপকে তাই তিনি সামনে রাখছেন, যেহেতু 27 বিশ্বকাপ পর্যন্ত তাকে অধিনায়কত্ব দেওয়া হয়েছে। তিনি আসলে দলটাকে একটা শেপে নিয়ে আসতে চান, বন্ডিংটাকে আরও দৃঢ় করতে চান। পাশাপাশি যে জায়গাগুলোতে এখন পর্যন্ত কনসার্ন রয়েছে বাংলাদেশ দলের, সেই জায়গাগুলোতে কিছুটা পরীক্ষা নিরীক্ষা করা হলেও ক্রিকেটারদেরকে একটু বাড়তি সুযোগ সুবিধা দিতে চান। সেটা হচ্ছে মূলত 2-1টা ম্যাচে খারাপ করার কারণে আসলে তা কাউকে বাদ দিতে চান না। সেই জায়গায় সাইফ হাসানকে হয়তো আমরা আগামীকালকের ম্যাচে দেখতে পারি। সবশেষ যে এই পাকিস্তানের বিপক্ষে সিরিজটা আমরা দেখেছি, সাইফের ব্যাটে রান ছিল না, তবে এই সিরিজেও হয়তোবা সাইফকে আমরা দেখতে পাবো। সৌম্য সরকারের জন্য একটু অপেক্ষা দীর্ঘায়িত হবে। পাশাপাশি অন্য যে পজিশনগুলো আছে সেই পজিশনগুলোতে খুব বেশি রদবদল আসলে আমরা হয়তোবা দেখবো না। মেহেদী হাসান মিরাজকে আমরা বিভিন্ন সময় দেখেছি উপরে নিচে ব্যাট করতে, সেক্ষেত্রে তিনি আজকে নিশ্চিত করেছেন যে এখন আর এ ধরনের কোনো কিছু দেখবেন না। পাশাপাশি টম লেথাম, যিনি নিউজিল্যান্ড দলের অধিনায়ক, তিনিও আসলে বলছিলেন যে তারা আসলে জয়ের জন্য এখানে এসেছেন এবং কি তাদের দলটায় প্রথম সারির ক্রিকেটার না থাকলেও যাদেরকে নিয়ে এসেছেন তারা বাংলাদেশের বিপক্ষে জয় পেতে সক্ষম, এই প্রত্যাশা রাখছেন নিউজিল্যান্ড দলের অধিনায়ক। তো আমার কাছে এই ছিল সবশেষ খবর। সহকর্মী তারেক হাসান শিমুল যুক্ত হয়েছিলেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। আমিন বাজার থেকে এই পর্যন্ত সমস্ত পাম্প বন্ধ। 8 ঘন্টা 10 ঘন্টা পর আমরা তেল পাচ্ছি। আজকে যে ভয়াবহ অবস্থা, একটু আগে আমরা আবার চালু করে দিয়েছি, ব্যর্থ হইলাম এগুলা কন্ট্রোল করার জন্য। পাম্পে পাম্পে সীমাহীন দুর্ভোগ, তীব্র গরমে দীর্ঘ অপেক্ষায় ক্লান্ত চালক। জ্বালানি সংকটে খুলনায় বন্ধ 6 বিদ্যুৎ কেন্দ্র, ভারত থেকে আসছে ডিজেল, বন্দরেও খালাস শুরু। কমেনি হামের প্রকোপ, আক্রান্ত ছাড়ালো 19,000-এ, সুস্থ হয়ে বাড়ি ফিরে ফের অসুস্থ হচ্ছে অনেক শিশু, পুরোপুরি নিরাময়ের পর হাসপাতাল ছাড়ার পরামর্শ। এবং হজযাত্রা শুরু হচ্ছে কাল, প্রথম ফ্লাইটে যাবেন 419 জন, কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আশকোনা হজ ক্যাম্পে শেষ মুহূর্তের প্রস্তুতি। এই ছিল দুপুরের সময়, এরপর বিভাগীয় সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ওমর ইনান। ধন্যবাদ তাই। বিভাগীয় সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।